সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হলো ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। খারাপ আবহাওয়াকেও হার মানিয়ে জলপাইগুড়ির অভিযাত্রীদের অনামি শৃঙ্গ জয়। চীনে এশিয়ান পাওয়ার লিফটিং এ রৌপ্য জয় জলপাইগুড়ির মথুরার সাফল্যে উজ্জ্বল দেশ ও জেলা। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ককরোচ জনতা পার্টি জেনসি। এই কর্মসূচিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার সদস্যদের পাশাপাশি বাইরের এলাকা থেকেও বহু সদস্য অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মহিলা সদস্যদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকালে প্রায়শই রক্তের সংকট দেখা দেয়। এই সংকট মোকাবিলায় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সদস্যদের মতে, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক উদ্যোগ, যা বহু মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। শিবিরে অংশগ্রহণকারী সদস্যরা উৎসাহের সঙ্গে রক্তদান করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। বিশ্ব রক্তদাতা দিবসে এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। আমাদের কংগ্রেস জনতা পার্টির সভা উপলক্ষে আজকে আমাদের একজোট হওয়া, আজকে রক্ত দিবস। আমরা সবাই রক্তদান করতে এখানে এসেছি, আর এটাই উদ্দেশ্য আমাদের রক্ত দিবসের জন্য। আজকে আমাদের এখানে অনেক 20 জনের মতন এখানে রক্ত দেবে। আমরা এইভাবে মানুষের আরো পাশে থাকতে চাই। একজনের কেন এই উদ্দেশ্য আপনাদের রক্তদান আজকে রক্তদাতা দিবস, এর জন্য আমরা রক্ত দিতে চাচ্ছি বা আমাদের রক্ত দিচ্ছে। এই ব্লাড ব্যাংকের সামনে আপনারা এই ব্যানার বা ফেস্টুন কেন? ব্লাড ব্যাংকের সামনে রক্তদাতা দিবস উপলক্ষে ককরোচ সদস্যরা এসেছে তো রক্তদান করতে। কেন এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য? আপনারা জানেন জলপাইগুড়িতে রক্তের সংকট, প্রচন্ড রোদের গ্রীষ্মের সময় রক্তের সংকট দেখা যায়। তো সেগুলোকে যারা আছে জেনজি মঞ্চ, যারা জেনজি, তাদেরকে উৎসাহ করা, উদ্দীপনা করা যে মানুষের সেবায় যাতে যতটা পারে মানুষ জেনজিরা তাদের সঙ্গে সহযোগিতা থাকে। এগুলো প্রশাসন দেখবে, মানুষের যদি অভিযোগ থাকে এগুলো প্রশাসন দেখুক। আমরা চাই যে মানুষ যাতে, যত জেনজিরা আছে তারা যাতে সাধারণ মানুষের রক্তের সংকট সেটা মেটানোর জন্য রক্তদানের উদ্যোগ হয়, কারণ রক্ত পাওয়া যায় না, রক্ত দান করলেই রক্ত। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির কিং সাহেবের বাঁধ সংলগ্ন এলাকায় প্রায় 150 বছরের পুরনো একটি বিশাল শিশু গাছ উপড়ে পড়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করেই গাছটি ভেঙে নদীর বাঁধের উপর পড়ে যায়। গাছটির বিশাল আকারের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সৌভাগ্যবশত এটি কোনো ঘর বাড়ি বা জনবসতির ওপর পড়েনি, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়দের দাবি, গাছটির বয়স প্রায় 150 বছর হবে এবং এটি দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম পরিচিত ও ঐতিহ্যবাহী বৃক্ষ হিসেবে পরিচিত ছিল। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে জলপাইগুড়ি পৌরসভার কর্মী ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে দ্রুত গাছটি কেটে সরানোর কাজ শুরু করা হয়। বিশালাকার গাছটি অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবুও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় মানুষজন। দাদা, কি হয়েছিল? কালকে রাত্রে 2টার সময় আমি তখন বাড়িতে বসেছিলাম, মানে 2টার দিকে রাত্রেবেলা হয়তো ভাত খাচ্ছিলাম আমি, তখন একটা বিবট একটা বড় শব্দ হয়েছে। তখন বাইরে দেখি বিশাল বড় একটা গাছ, আমাদের এখানে শিশু গাছ আছে একটা, 150 বছর পুরনো হবে, ওটা পড়ে গেছে। তারপরে আমাদের এখানে টাওয়ার একটা বসানো হবে লাইটের, ওই লাইটটা পোলটাও বেঁকা হয়ে গেছে। এখন পৌরসভার থেকে আসছে লোক গাছ কাটার জন্য, সিভিল ডিফেন্সেরও আসছে, এবং ওরা কাইটে নিয়ে যাবে হয়তো গাছগুলো। আর বললাম এই লোহাগুলো ছিল বলে বাড়িঘর বাইচে গেছে, নাহলে বাড়িঘর একদম বাড়িঘর তো ভেঙে যেত। হ্যাঁ, ভেঙে যেত। এই বানটা ছিল বলে বাইচে গেছে, আর এই বেনিগেটারগুলো আসে বলে বাইচে গেছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। খারাপ আবহাওয়াকে হার মানিয়ে জলপাইগুড়ি অভিযাত্রীদের অনামি শৃঙ্গ জয়।
প্রতিকূল আবহাওয়া, প্রবল তুষারপাত আর তুষার ধসের আশঙ্কার মধ্যেও সাহস আর অদম্য মনোবলের পরিচয় দিল জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের অভিযাত্রীরা। নির্ধারিত সিসিকেএন শৃঙ্গ অভিযানের মূল লক্ষ্য পূরণ না হলেও দলটি শেষ পর্যন্ত প্রায় 19,000 ফুট উচ্চতার এক অনামী শৃঙ্গ জয় করে সাফল্যের নজির গড়ল। দলনেতা ভাস্কর দাসের নেতৃত্বে বিজয় চক্রবর্তী, অরিন্দম জানা, সৌম্যদীপ দাস, রাগেশ্রী বৈশ্য 11ই জুন 17,650 ফুট উচ্চতার প্রথম শিবির থেকে 18,400 ফুট উচ্চতার দ্বিতীয় শিবির স্থাপন করেন। কিন্তু ওদিন রাত্রেই শুরু হয় প্রবল তুষারপাত, ঝোড়ো হাওয়া। অবিরাম তুষারপাতে অভিযাত্রীদের তাঁবু প্রায় বরফের নিচে চাপা পড়ে যায়। সারা রাত জেগে তাঁবুর ওপরে জমে থাকা বরফ সরিয়ে পরিস্থিতি সামাল দেন। পরের দিন আবহাওয়ার উন্নতি হয়নি। তুষার ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে দলটি প্রথম শিবিরে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাদের বেস ক্যাম্পে ফিরে যেতে হয়। তবে অভিযান থেমে যায়নি। 13ই জুন আবহাওয়া অনুকূল হলে দলনেতা ভাস্কর দাস বেস ক্যাম্প সংলগ্ন অনামী শৃঙ্গ আরোহণের পরিকল্পনা নেন। ভাস্কর, বিজয়, অমিতের 3 সদস্যের দল নতুন লক্ষ্য নিয়ে রওনা দেয়। প্রায় 6 ঘন্টার কঠোর পরিশ্রমের পর তারা 19,000 ফুট উচ্চতার অনামী শৃঙ্গের চূড়ায় পৌঁছে বিজয় পতাকা উত্তোলন করেন। লাংজা থেকে দলনেতা ভাস্কর জানান, এলাকায় এখনও আবহাওয়া প্রতিকূল। অন্যদিকে দলের সদস্য অমিত, জনক কোচ, সৌম্যদীপ দাস, বিজয় চক্রবর্তী, হিল্লোল রায়, অরিন্দম জানা, সৌম্যদীপ, রাগেশ্রী বৈশ্য শারীরিকভাবে ক্লান্ত আর অবসন্ন থাকলেও মানসিকভাবে সবাই সুস্থ আর দৃঢ় মনোবল নিয়েই রয়েছেন বলে জানানো হয়েছে। আজ 12 তারিখ, গতকাল 11 তারিখ আমরা সিসিকেএন অভিযানের সামিট ক্যাম্পে এসে পৌঁছেছি। গতকাল যখন আমরা সামিট ক্যাম্পে এসে পৌঁছাই, ক্যাম্প 2 যেটাকে আমরা বলছি, যার উচ্চতা প্রায় 5,600 মিটারের কাছাকাছি। তো সেখানে যখন আমরা পৌঁছাই তখন ওয়েদার ভালোই ছিল, কিন্তু রাত্রি 12টার পরের থেকে ওয়েদার খারাপ হওয়া শুরু হয়। আমাদের প্ল্যান ছিল আমরা 1টার সময় রেডি হব, 2টোর সময় বেরোবো, কিন্তু আমরা প্রতি 1 ঘন্টা পর পর আমাদের ওয়েদার মেজার করেছি। ওয়েদার কোনো মানে 1 ঘন্টার জন্য ভালো হয়নি, কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে। সারা রাত্রি আমরা টেন্ট ছেড়েছি, টেন্ট স্নোতে ডেবে গেছিলো। আমাদের সঙ্গে সাপোর্টিং 3 স্টাফ আছে, তারাও কেউ রাতে শোয়নি, আমরাও কেউ শোয়নি। তো এখন যে কন্ডিশন আছে চারিদিকে, যেই ওয়েদার হয়ে গেছে আমাদের এখানে এই হাইটে, এখন আর এখানে আমরা কোনোভাবেই থাকতে পারছি না, কারণ অ্যাভালাঞ্চের রিস্ক তৈরি হয়েছে সামনে, এবং যে কোনো সময় এখানে বড় ধরনের অ্যাভালাঞ্চ চলে আসতে পারে। তো আমরা এখন আস্তে আস্তে ক্যাম্প 1-এর দিকে নেমে যাব। তারপর যদি ওয়েদার ভালো থাকে তখন সেকেন্ড কোনো প্ল্যান করা যাবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত WBCS প্রিলিমিনারি পরীক্ষা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও রবিবার অনুষ্ঠিত হচ্ছে WBCS প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ও নজরদারি ছিল অত্যন্ত কড়া। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের তল্লাশি ও পরিচয়পত্র যাচাই করা হয়। এরপরই তাদের পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়। জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই চিত্র দেখা যায়। বিশেষ করে আনন্দচন্দ্র কমার্স কলেজে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রগুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের দাবি, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোথায় এসেছেন আপনি? আমি WBCS পরীক্ষা দিতে আসছি। WBCS পরীক্ষা কতটা নিশ্চয়তার মধ্যে রয়েছেন? দেখা যাক এখন কি হয়। সরকার পরিবর্তন হওয়ার পরে প্রথম পরীক্ষা হ্যাঁ, রাজ্যে, কতটা আশা করছি তো ভালোই হবে। এখন দেখা যাক এখন কি করে, সরকারের উপর সেটা নির্ভর করবে। এখন বিশ্বাস, এখন সরকার পরিবর্তনের পর যেহেতু এটা প্রথম পরীক্ষা, তো সবাই এখন আমরা আশা করছি যাতে ভালোভাবে যাতে পরীক্ষাটা হয়, স্বচ্ছভাবে যাতে নিয়োগ করতে পারে। আমাদের এত বছরের পরীক্ষা দিয়েও যাতে কোনো সফলতা পাইনি, এখন আশা করছি যাতে হয়, এবার স্বচ্ছভাবে যাতে হয়, এটাই সেই আশাতেই পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ। অমিত বণিকের রিপোর্ট, AV নিউজ। পড়শির ছাগল চুরি করে এলাকাতেই মাংস বিক্রি, ধরা পড়তেই জনরোষের মুখে ড্রাগস আসক্ত যুবক। জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়া এলাকায় পড়শির ছাগল চুরি করে সেই মাংস বিক্রির অভিযোগে এক যুবককে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ছাগল বা পাঁঠা চুরির ঘটনায় সন্দেহের তীর ছিল চেঙ্গু নামে ওই যুবকের দিকে। রবিবার সকালবেলায় তাকে হাতে নাতে ধরার পর জনরোষের মুখে পড়তে হয় ওই যুবককে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বাড়ি দাসপাড়ায়, তবে হাসপাতাল পাড়া এলাকায় মাংসের ব্যবসা করত। অভিযোগ, এর আগেও এলাকায় একাধিকবার ছাগল এবং পাঁঠা চুরির ঘটনা ঘটিয়েছে সে। শনিবার এক প্রতিবেশীর ছাগল কেনার জন্য দরদামও করেছিল বলে দাবি। রবিবার ভোরবেলায় ছাগলের মালিক ঘুম থেকে উঠে দেখেন ঘরে ছাগল নেই। তারপরে শুরু হয় খোঁজাখুঁজি। স্থানীয়দের দাবি, শহরের বিভিন্ন এলাকায় খোঁজ চালানোর সময় 2 নম্বর রেলগুমটি সংলগ্ন বস্তি এলাকায় ড্রাগসের আসরে অভিযুক্ত যুবকের সন্ধান মেলে। এরপর প্রতিবেশীরা গোপনে নজরদারি শুরু করেন। ভোরের আলো ফুটতেই অভিযুক্তকে হাসপাতাল পাড়ার নির্দিষ্ট স্থানে ছাগল আর পাঁঠার মাংস বিক্রি করতে দেখা যায়। তখনই ছাগলের মালিক আর স্থানীয়রা তার বাড়িতে তল্লাশি চালান। মেলে রক্তের দাগ, ছাগলের চামড়া। ঘটনার পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখান। একই সঙ্গে তাকে জনরোষের মুখেও পড়তে হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এদিকে ছাগলের মালিক এক মহিলা অভিযোগ করেন, বারবার পুলিশকে ফোন করলেও কোনো রকম রিসিভ করা হয়নি। যদিও এই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই হাসপাতাল পাড়া আর সংলগ্ন এলাকায় ছড়িয়েছে চাপা উত্তেজনা। আমাদের বাড়িতে শুক্রবার দিন ও ছাগলটা দেখে আসছে, খাসি পাঠা দুটা ছিল, তো দেখে আসছে। দেখে আসার পরে ও কী করছে, বলে কি দিদি আমি শনিবার দিন বিকেলে নিয়ে যাব। তো আমি বলছি ঠিক আছে তুই নিয়ে যাস। ও কি শনিবার দিন তো বিকেলে যাই নাই, আমি ওকে ফোনও করছিলাম। এবার ও কী করছে, মানে কালকে ভোরবেলা, আজকে যেহেতু রবিবার, ও ভোরের দিকে মানে তারও আগে দেখি কি আমরা 3টা বাজে ঘরের মধ্যে ছাগল নেই, খাসি পাঠা, মানে 15 দিন হলো আরেকটা ছাগল বাচ্চা দিয়েছে, সেই ছাগলটা নেই। তো আমার ঠিক ডাউট হয়েছে ওকে আমি ভোর 3টা থেকে খুঁজে বেড়াচ্ছি। প্রথমে গেছিলাম স্টেশনে, ওখানে গিয়ে দেখতেছি ড্রাগস আনতেছে, ড্রাগসের নেশা করতেছে। তারপরে পিছনে ঘুরতে ঘুরতে এই গলির মধ্যে আমরা অনেকক্ষণ লুকিয়েছিলাম। এবার প্রথমে দেখলাম যে ও বাড়িতে, মানে আমার একটা বন্ধু আসে ছাগল কেনার জন্য, মাংস কেনার জন্য। তো ওকে বলে কি তুই আধা ঘন্টা পরে আসিস। তারপরে এ কী করলো, আমি বললাম কি ডাউট হচ্ছে আমার, যেহেতু আমার ছাগলের সঙ্গে মিলে যাচ্ছে, ঝুলিয়ে রাখছে। তারপরে আমি ওদের বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি ঘরের মেঝেতে রক্ত, একটা বড় রঙের বালতি আছে, সেই রঙের বালতি ভুড়িয়ে দিয়ে ভর্তি ছাগলের। ও ঘরে লুকিয়ে কেটে এখানে বাড়ির থেকে কি ছাগল চুরি করে, বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছে এই ছাগল। এখন বলছে আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এরকম বলছে। আর বাড়ির অবস্থাও তো দেখা গেল, হ্যাঁ কাটা অবস্থাও তো দেখা গেল। হ্যাঁ, একটা ছাগল কেটেই দিয়েছে অলরেডি, 3টাই কেটে দিয়েছে, কিন্তু এখন বাকি 2টা যে কোথায় জানি না। যে এটা বাড়ির থেকে নিয়েছে, হ্যাঁ বাড়ি থেকে, ঘরে থেকে চুরি করে নিয়ে আসছে ছাগল। হ্যাঁ, আজকে ভোরের দিকে নিয়ে আসছে। বাড়িতে গেলাম, বাড়িতে ওর মা কিছু বলে না, মা বলে আমরা অনেক ওকে বুঝিয়েছি। বাড়ি কোথায় ওর বাড়ি তো দাসপাড়ায় বাড়ি, ওর নাম চেঙ্গু। হ্যাঁ, ভালো নাম কি আমি জানি না। নেশা করে? হ্যাঁ, নেশা করে ছেলেটা, ড্রাগসের নেশা করে। আজকে ওপেন দেখলাম স্টেশনে, ওখানে বস্তির ভেতরে ড্রাগসের নেশা করতেছে। ওকে ফলো করছি। তো কোন জায়গার ঘটনা এটা, কোন পাড়া? আমাদের বাড়ি হচ্ছে উত্তর সুকান্তনগর কলোনি, আর ঘটনাটা ঘটেছে হচ্ছে যে চুরি করেছে তার বাড়ি দাসপাড়ায়, আর যেখানে ও মাংস কাটে আর কি দোকান আছে সেখানে, সেটা হচ্ছে তোমার এই যে কি বলে এটা, হসপিটাল পাড়ার পেছনে, ব্রিজটার সামনে। ওকে মাংস বিক্রি করে এমনি? হ্যাঁ, ও মাংস বিক্রি করে, কিন্তু ও যে কিনে মানে ব্যবসা করবে সেরকম ওর অকাত নেই। ও চুরি করে তারপরে বিক্রি করে। অমিত বণিকের রিপোর্ট। তীব্র গরম থেকে স্বস্তি পেতে তিস্তা নদীতে নেমে জলকেলিতে মেতে উঠল শাবকসহ 50 থেকে 60টি হাতির একটি বড় দল। মনোরম এই দৃশ্য দেখা যায় জলপাইগুড়ি জেলার রংদামালী নাথুয়াচর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ভুট্টা খাওয়ার লোভে হাতির এই বড় দলটি এলাকায় অবস্থান করছে। আশেপাশের ফসলি জমিতে প্রচুর ভুট্টা থাকায় প্রায় দিনই তারা লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রবিবার দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎই হাতির দলটি তিস্তা নদীর দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই একে একে নদীতে নেমে পড়ে তারা। এরপর শুরু হয় জলের মধ্যে দাপাদাপি, ছেটাছেটি এবং খুনসুটি। বড় হাতিদের সঙ্গে তাল মিলিয়ে শাবকরাও আনন্দে মেতে ওঠে জলকেলিতে। প্রকৃতির কোলে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর থেকে ভিড় করেন অনেকেই। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে কেউই হাতির দলের খুব কাছে যাওয়ার সাহস দেখাননি। বন দপ্তর সূত্রে খবর, প্রচণ্ড গরম থেকে রেহাই পেতেই হাতিরা নদীতে নেমেছিল। যদিও হাতির দলটি এখনও এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে, তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন দপ্তর। এখানে তিস্তা চরে 50 থেকে 60টা হাতি বেশ কিছুদিন থেকে আছে। এখন এই দিনের বেলা গরমের জন্য নদীতে স্নান করতে নেমেছে। হাতিগুলো যেন বাইরে বেরিয়ে না যায়, সেজন্য আমরা নজরদারি রেখেছি আর কি। আর আমরা রাত্রেবেলা চেষ্টা করব হাতিগুলোকে জঙ্গলে ঢোকানোর জন্য। এখন দিনের বেলা এখানে আছে, গরমের জন্য এখানে নদীতে নেমেছে। আমরা নজরদারিতে, বন দপ্তর সবসময় নজরদারিতে আছে আর কি।
জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে 25 বছর পূর্তি উপলক্ষে রবিবার থেকে শুরু হলো রজত জয়ন্তী উৎসব। এই বিশেষ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চা বাগান সংলগ্ন এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ে মূলত নিম্ন মধ্যবিত্ত এবং দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে। গত আড়াই দশক ধরে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার রয়, সদর বিধায়ক অনন্তদেব অধিকারী, এছাড়াও অন্যান্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকুলি রয় বর্মন জানান, রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে চারা গাছ রোপণ, কম্বল বিতরণ এছাড়াও 25টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে। আগামী ডিসেম্বর মাসে হবে সমাপনী। এদিন বিদ্যালয়ের পরিকাঠামোগত কিছু সমস্যার কথাও জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরেন প্রধান শিক্ষিকা। বিদ্যালয়ের উন্নয়ন আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনাও হয় অনুষ্ঠানে। আজকে আমাদের রজত জয়ন্তী উৎসবের শুভ সূচনা হলো। শুভ সূচনা আমরা একটা শোভাযাত্রা দিয়ে শুরু করব। আমার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা এবং এলাকার শিক্ষানুরাগী যারা তারা উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে আজকে মঞ্চে আমাদের ওপেনিংটা হলো এবং পরবর্তীতে আমরা 25 বছর উপলক্ষে 25টা অনুষ্ঠান রেখেছি, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক বার্তা প্রচারমূলক অনুষ্ঠান, যেমন ট্রাফিক কন্ট্রোল, গাছ বিতরণ, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, কম্বল দান, আরও নানান ধরনের অনুষ্ঠান রয়েছে, কিছু শিক্ষা সামগ্রী বিতরণ। এসব কিছু আমরা সারা বছর ধরেই করব এবং ডিসেম্বরে 23 এবং 24 তারিখে গিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ হবে। পিনাকি শিলের রিপোর্ট। বর্ষাকালের অন্যতম জনপ্রিয় ও স্বল্পস্থায়ী ফল লটকা ও কালো জামের আমদানি শুরু হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে। গাছ থেকে সরাসরি বাজারে আসা এই সুস্বাদু ফল দুটি খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়, ফলে বাজারে আসতেই ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও হুড়োহুড়ি। বিশেষ করে কালোজাম ও লটকা বাজারে উঠতেই খুশি প্রকাশ করেছেন ফলপ্রেমীরা। ক্রেতাদের মতে বর্ষাকালে এই দুটি ফলের জন্য সারা বছর অপেক্ষা করতে হয়, কারণ খুব অল্প সময়ের জন্যই এগুলো বাজারে পাওয়া যায় এবং ফলনও তুলনামূলকভাবে কম হয়। তবে ফল বাজারে এলেও দাম নিয়ে রয়েছে অসন্তোষ। বর্তমানে কালোজাম বিক্রি হচ্ছে প্রায় 400 টাকা কেজি দরে, যা অনেকের কাছেই আকাশ ছোঁয়া বলে মনে হচ্ছে। তবুও জামের জনপ্রিয়তা এতটাই বেশি যে উচ্চ মূল্য সত্ত্বেও ক্রেতারা কিনতে ভিড় জমাচ্ছেন। ব্যবসায়ীদের মতে সীমিত সরবরাহ ও ব্যাপক চাহিদার কারণেই জামের দাম বেড়েছে। অন্যদিকে লটকার চাহিদাও কম নয়। বর্ষার এই দুই প্রিয় ফল বাজারে আসায় জলপাইগুড়ির মানুষের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। উচ্চ মূল্য হলেও বর্ষার স্বাদ উপভোগ করতে লটকা ও কালোজাম কিনতে ব্যস্ত জলপাইগুড়ির ক্রেতারা। জাম কোথা থেকে এনেছেন এখন এত দাম? লোকাল চ্যাংড়া দোকান কত করে কেজি বিক্রি হচ্ছে? হ্যাঁ, 300 টাকা কিলো। এটা দাঁড়া, স্টিল দাঁড়া, বিক্রি হচ্ছে এখন? কতদিন পাওয়া যাবে তাও বলা মুশকিল, আমি যে কদিন পাবো সেই কদিন পাওয়া যাবে। মানে প্রথম তো ফল এটা বর্ষার, হ্যাঁ বিক্রি হচ্ছে তো। মধ্যেই জাম আর এই যে আপনার লটকা খুব অল্প মেয়াদি ফল কিন্তু সুস্বাদু, কি বলবেন এটা নিয়ে? জাম তো খুবই খেতে ভালো এবং শরীরের পক্ষেও ভালো, কিন্তু খুব কম সময় পাওয়া যায় জাম আর কি। আজকে দেখলাম বাজারে বেশ বড় বড় জাম আছে, কিন্তু দাম যা তাতে নেওয়াটাও একটু চাপের হয় আর কি। তবুও মানে সিজনাল ফল হিসেবে খেতে হয় আর কি, খুবই কম। আর লটকা তো এখন মানে খুবই কম পাওয়া যায় এবং পেলেও সেরকম হয় না, কাঁচা থাকে পাকা থাকে, তবুও আসছে খেতে হচ্ছে। জাম কত নিলেন দাদা? জাম 250, 100 টাকা করে। 400 টাকা কেজি? 400 টাকা কেজি। আর বলছে যে আরও দাম বেশি ছিল, এখন নাকি কমে 400 টাকা কেজি হয়েছে। তো ওই সিজনাল ফ্রুট হিসাবে একটু খেতে হবে আর কি, তাই নেওয়া। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি শহরের মেয়ে মধুরা কর আন্তর্জাতিক মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করে জেলা ও দেশের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতের প্রতিনিধিত্ব করে তিনি সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। দ্বাদশ শ্রেণীর এই মেধাবী ছাত্রী প্রতিযোগিতার বিভিন্ন বিভাগেও নজরকাড়া পারফরমেন্স প্রদর্শন করেন। ডেডলিফটে সোনা, স্কোয়াডে রৌপ্য এবং বেঞ্চ প্রেসে ব্রোঞ্জ পদক জিতে তিনি নিজের দক্ষতার পরিচয় দেন। মধুরার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, বন্ধু-বান্ধব এবং জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীরা। শহরের এই প্রতিভাবান খেলোয়াড় এর আগেও একাধিক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। 2024 সালে রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে তিনি চ্যাম্পিয়ন হন। এরপর 2025 সালে মহারাষ্ট্রে আয়োজিত একই প্রতিযোগিতাতেও শিরোপা জিতে ধারাবাহিক সাফল্য বজায় রাখেন। চলতি বছর ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও তিনি চ্যাম্পিয়ন হয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অল্প বয়সেই মধুরার এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তাকে আরও বড় উচ্চতায় পৌঁছে দেবে বলেই মনে করছেন ক্রীড়ামহল। আমার জন্য খুবই টাফ ছিল সবকিছু একা ম্যানেজ করা, কারণ এতবার আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি ইন্ডিয়ার মধ্যে, তো আমার মা বাবা, আমার কোচ সবসময় আমার সাথে ছিল। তো এবার ফার্স্ট টাইম আমি অ্যাব্রড গেছিলাম, তা আবার কম্পিটিশনের জন্য, তাই এই জিনিসটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। সব কিছু একা একা ম্যানেজ করা, তার আগে ওয়েইং করা, বডি ওয়েট দেওয়া, তারপরে নিজে কম্পিটিশন করা, ক্যালকুলেশন সব একা করা, তো এই সব কিছু খুবই টাফ ছিল আমার জন্য। সেখানে কোন কোন দেশ ছিল? ওখানে রাশিয়া ছিল, ফিলিপিন্স ছিল, জাপান ছিল, আরও অনেক কান্ট্রি থেকে এসেছিল। এই সাফল্য এটা আশা করেছিল ওই সময়? হ্যাঁ, এটা খুবই একটা টাফ কম্পিটিশন ছিল আমার জন্য। তো এটার জন্য আমি খুবই প্র্যাকটিস করেছিলাম, একদম ছোট থেকে অনেক দিন ধরে প্র্যাকটিস করেছিলাম। আর এটা ড্রিম ছিল আমার জন্য এরকম একটা পার্টিসিপেট করা। হ্যাঁ, যে ইন্টারন্যাশনালে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবো একটা ইন্টারন্যাশনাল স্টেজে। সেখান থেকে তাহলে কি দিতে আসতো? ওখানে আমি একটা গোল্ড পেয়েছি, 2টো সিলভার পেয়েছি আর একটা ব্রোঞ্জ নিয়ে এসেছি। কি কি খেলেছেন? ওখানে স্কোয়াটে সিলভার পেয়েছি, 117.5 কেজি করেছি। বেঞ্চ প্রেসে ব্রোঞ্জ পেয়েছি 60 কেজি করে, আর ডেডলিফটে 140 কেজি করে আমি গোল্ড পেয়েছি, আর ওভারঅলে সিলভার পেয়েছি। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার অনুষ্ঠিত ফুটবল লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিল ভিএসসিসি এবং আরওয়াইএ। জেওয়াইসিসি মাঠে অনুষ্ঠিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয় ভিএসসিসি ও জেসিসিএ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে 3-2 গোলে জয়লাভ করে ভিএসসিসি। দলের হয়ে হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন চন্দন দাস। জেসিসি এর হয়ে একটি গোল করেন তুষার মজুমদার ও আরেকটি গোল করেন রিজু দাস। দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ভিএসসিসির চন্দন দাস। অন্যদিকে সুপার ডিভিশন ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয় আরওয়াইএ ও এফইউসি। একতরফা খেলায় আরওয়াইএ 3-0 গোলে পরাজিত করে এফইউসিকে। আরওয়াইএর জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিকাশ ওরাও। তার অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হলো ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। খারাপ আবহাওয়াকেও হার মানিয়ে জলপাইগুড়ির অভিযাত্রীদের অনাবি শৃঙ্গ জয়। চীনে এশিয়ান পাওয়ার লিফটিং এ রৌপ্য জয় জলপাইগুড়ির মথুরার সাফল্যে উজ্জ্বল দেশ ও জেলা। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।